কেমন আছি দেখুন, আমরা তো আসলে কোন পলিটিক্স এর সাথে নাই। আমরা চাকরি-বাকরি করি। দেখেন আমাদের এই ব্যাপার। আমাদের ফ্যামিলি আছে, আমরা এরকমই। তো এখানে কিন্তু মাইরামারি নাই। এই স্টেজে কিন্তু কোন মাইর-টাইর দিচ্ছে না। মেন্টাল টর্চার চলতেছে। আমি এটা আসলে বর্ণনা করতে পারব না। ওরা আসলে স্পেশালি ট্রেন্ড। মানে মেন্টাল টর্চার কাকে বলে? এখন আমাকে বলতেছে, "তোমার সাথে তোমার আর কে আছে বলো? তোমার ফ্রেন্ডের নাম বলো।" এবার এটা তো মানে তুমি চিন্তা করো যে তুমি একটা বিপদে আছো। তুমি তোমার বন্ধুর নাম বলতে হবে। হ্যাঁ, এটা তো তোমাকে মারার দরকার নাই। ঠিক না? আমি যদি কারো নাম বলি, কোন বন্ধু-বান্ধবের নাম বলি, ওর অবস্থাটা আমার মতো হবে। ঠিক না? তো মানে এটা একটা মানে মনস্তাত্ত্বিক একটা মানে প্রেশার মানে মেন্টাল প্রেশার। এটা সবচেয়ে কঠিন। আমার কাছে মনে হচ্ছে আমার মারার থেকে ওইটা বেশি কঠিন ছিল আমার এই জিনিসটা। তো ওরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন, জামাত-শিবির নিয়ে প্রশ্ন, বিএনপি নিয়ে প্রশ্ন, জেএমবি নিয়ে প্রশ্ন, আইএস নিয়ে প্রশ্ন, তারপর তোমার এই মানে যত ধরনের ইসলামিক সংগঠন আছে সব নিয়ে প্রশ্ন। তো এবার চলতেছে এগুলা কিন্তু আবার টানা চলতেছে। একজন পরপর, একজন পরপর, একজন পরপর। তোমরা কোথায় বসতা? তোমরা তোমরা চুয়েটে মসজিদে কেন বসছিলা? এভাবে বলতেছে। কিরে ভাই ২০১৩ সালে চুয়েটের মসজিদে বসছি এটা কেমনে জানে? আমরা চুয়েটের মসজিদ ছিল আমাদের জন্য মানে কাইন্ড অফ আমরা নামাজের পরে ঈশার নামাজের পরে এখানে বসতাম আমরা। মানে আইল ধরে বসতাম সবাই। এই যে তোমাদের আমরা হেলান দিয়ে বসতাম। আমি জানি না তোমরা ওভাবে বসো কিনা এখন ওই জায়গাটাতে। তো ওরা এগুলো প্রশ্ন করছে, "কিরে ভাই চুয়েটের মসজিদে বসতেছি, ওরা এই প্রশ্ন করতেছে, ওখানে কে ছিল এই প্রশ্ন করতেছে।" Facebook এ ঢুকে আমার তো আচ্ছা আমার আইডি পাসওয়ার্ড কিন্তু অলরেডি নিয়ে ফেলছে। নিয়ে আমার প্রিভিয়াস স্ট্যাটাস ঘাঁটতেছে। কারে কি মেসেজ পাঠাইছি, কিরকম কনভারসেশন চলতেছে এগুলা বিভিন্ন মেসেজ, স্ট্যাটাস গুলা। হাসিনা বিরোধী স্ট্যাটাস আছে, গালাগালি করতেছে। যে হাসিনা কি সমস্যা করছে তোমার এই সেই। এগুলা চলতেছে। মানে তোমার ওই টানা করে জিজ্ঞাসাবাদ। তো এরকম জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একদিন বলতেছে যে, "তুমি ইয়া করো।" একটা খাতা দিছে। বলছে, "তুমি Facebook এ কাকে ফলো করো? এদের নাম লেখো।" আমার একটা জিনিস মনে আছে আমি পিনাকি ভট্টাচার্যের নাম বলতেছিলাম। পিনাকি ভট্টাচার্যের নাম শোনার পরে গালাগালি করা শুরু করছে ওরা। এক অফিসারে আরকি। তখন মনে হয় পিনাকি অলরেডি মনে হয় তখন সে ফ্রান্সে চলে গেছে। আমরা কিন্তু উনাকে তখন থেকেই ফলো করতাম আরকি। সে বলতেছে মানে গালাগালি মানে পিনাকিরে গালাগালি করতেছে এখানে। মানে মালাউন বলে গালাগালি করতেছে ওরে। বলছে, "ওরে পাইলে হবে রে" এরকম অবস্থা। তো যাই হোক চলতেছে। মেন্টাল টর্চার চলতেছে। পালা করে কিন্তু প্রতিদিন রাতে কিন্তু ২ বার ৩ বার করে নিয়ে যাচ্ছে। এইবার এই স্টেজে। তো এটা কোরআন পড়তাম। তারপর আর কোন না শুধু কোরআন। কোরআন পড়তাম। পাশে যে ছেলেটা ছিল ওই ওকে আমরা চিনতাম না। রাকিব নামে একটা ছেলে, হাফেজ সে। মানে ও কন্টিনিউয়াস কান্নাকাটি করতো ওই জায়গাটাতে ছেলেটা। কারণ আমরা এখানে আছি মাশরুফের সাথে কথা হচ্ছে, পরিচিত লোকের সাথে কথা হচ্ছে। ভিতরে ঢুকাচ্ছে আবার বলতেছি, "ফরহাদ তোরে কি জিজ্ঞেস করতেছে?" "ফরহাদ তোরে কি জিজ্ঞেস করছে?" মাশরুফ বলতেছে, "আমি" মানে ওখানে তো ঢুকতেছে না বুঝতেছি দরজা ব্লক। কথাবার্তা বলতেছি। তো এরকম করতে একদিন মানে মনে হয় কয়েকদিন পরে এখানে আমাদেরকে আমি, মাসরুর, ওই রাকিব ওই ছেলেটা আর হচ্ছে রিবাত। রিবাত কিন্তু আমাদের পিছনের সেলে আছে। ওকে নিয়ে আমাদেরকে একটা গাড়িতে তুলছে। মাইক্রোতে। মাইক্রোতে তুলছে, মাইক্রো চলতেছে। মাইক্রো চলার পরে আমরা কিন্তু আবার ব্লাইন্ড ফোল্ডেড, হ্যান্ডকাফড। এক জায়গায় নিয়ে গেছে। এক জায়গায় নিয়ে গিয়ে গাড়ি থামছে। থামার পরে এখন আমরা তো ভয় পেয়ে গেছি। মানে কোন ক্রসফায়ার দিবে নাকি? আবার গাড়িতে উঠলে ভয় লাগতো। গাড়িতে ব্লাইন্ড ফোল্ডেড তুলছে মানেই ক্রসফায়ার এর ভয়। কারণ দেশের পরিস্থিতি আগের ঘটনাগুলো এরকম। তো তুলছে এই দিক দিয়ে মানে কষ্ট করে দেখার চেষ্টা করতেছি। মানে এই নিচে দিয়ে দেখার চেষ্টা করতেছি। তো নিয়ে গেছে পরে দেখতেছি এরকম একটা হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে নিয়ে গেছে। নেওয়ার পরে আমরা দাঁড়ায় বসে রয়েছি গাড়িতে। ৩-৪ জন লোক হৈ করে উঠছে। ইয়ার ভিতরে। ওই তোমার এই গাড়িটার ভিতরে মানে মাইক্রোটার ভিতরে আরকি কালো গ্লাসের। ঢোকার পরে এই ধর, এই ধর মানে চিল্লাচিল্লি করতেছে এখানে। মানে মনে হচ্ছে ওরা কাউকে ধরতেছে এরকম। কিন্তু আমরা তো ভিতরে বসে রয়েছি। আমরা কিছু বুঝতেছি না। কিরে ভাই এটা কি? পরে ওই লোকগুলা গাড়িতে বসছে। পাঞ্জাবি পরা লোক ওরা পাঞ্জাবি পরা ছিল ওরা কয়েকজন। পাঞ্জাবি পরা লোক ওরা ভিতরে বসছে। আমাদের বাসে একই মাইক্রো বাসে বসছে। পরে এখান থেকে আমরা আবার চলে আসছি। আবার সেলের মধ্যে ছেড়ে দিছে আমাদেরকে। সকালে এর পরের দিন এগুলো কিন্তু রাতের ঘটনা। এর পরের দিন সকালে আমাদেরকে সেল থেকে বের করছে। ১ম দেখতেছি মানে দিনের আলো দেখতেছি।
মোটামুটি মনে হয় ৪-৫-৬ দিন পরে দিনের আলো দেখতেছি। আমার আসলে এক্সাক্ট ডেট মনে নাই কয়দিন ছিলাম। দিনের আলো দেখতেছি এটা ওরা র‍্যাবের পোশাক পরা সবাই। এবং সামনে মিডিয়ার লোকজন, ক্যামেরা। তো আমাদেরকে আমি, রিবাদ, মাসরুর আর হচ্ছে ওই রাকিব যে ছেলেটা বলতেছি যাকে আমরা চিনতাম না, ওকে ১ম ওই সেলের মধ্যেই তার সাথে আমাদের দেখা। আমাদেরকে সবাইকে নিয়ে আমরা লাইন ধরে ওই যে মিডিয়া ট্রায়াল আমরা একটা ক্যাটওয়াক করলাম। ক্যামেরার সামনে ক্যাটওয়াক শেষ, পরে আবার ঢুকাই ফেলছে। ঐদিন সকালে মনে হয় হ্যাঁ, ঐদিন সকালেই ক্যাটওয়াক শেষ হয়েছে আবার সেলের মধ্যে ঢুকাই ফেলছে। তো ঐদিনই বুঝতেছি আমরা হচ্ছে নারায়ণগঞ্জের র‍্যাবে আছি। আসলে এটা র‍্যাব ১১ নারায়ণগঞ্জের। তো সকালে এরপরে আমাদের তোমার ওই ফিঙ্গার নিল। ফিঙ্গার নেওয়ার পরে বায়োমেট্রিক, চোখের রেটিনা থেকে শুরু করে জামা-কাপড় খুলে যত ধরনের জন্মের দাগ-টাগ যা আছে সব রেকর্ড করছে। ওরা মামলার এজাহার লিখছে ওখানে একটা। আমরা সেগুলো দেখি নাই। পরে র‍্যাবের একজন অফিসার সহ দিয়ে সকালে ওখান থেকে আমাদেরকে ফতুল্লা থানায় নিয়ে গেছে। ঐদিন রাতে ফতুল্লা থানায় নিয়ে গেছে আমাদেরকে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা। ধরছে কিন্তু কোথায়? গুলশানে। তোমার ওই হাতিরঝিলে নিয়ে গেছে নারায়ণগঞ্জে। তো ওখান থেকে আমাদেরকে ফতুল্লা থানায় নিয়ে গেছে। ফতুল্লা থানায় গেলাম। ফতুল্লা থানার মধ্যে আবার থানার ওসি। আমরা বসি সোফায় উনি হ্যান্ডকাপ পরা। মানে বলছে তোমরা ওরা বলছে তোমরা এই ছেলেগুলা ওরা বুঝতেছে আমাদের সাথে কি হচ্ছে, ওরা কিছু বলতেছে না। তো র‍্যাবের অফিসার যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল আরকি, লোকটা দাড়িওয়ালা ছিল। তো উনি বলতেছে, "কিছু মনে করিয়েন না, আপনাদেরকে আসলে মামলা দেয়া হইছে। ৩-৪ মাসের মধ্যে বের হয়ে যাবেন, সমস্যা নাই আপনারা। ভয় পাইয়েন না, ৩-৪ মাসের মধ্যে বের হয়ে যাবেন। আপনাদেরকে সিম্পল মামলা দেওয়া হইছে।" আমরা বললাম যে, "ভাই আমাদেরকে মামলা কেন দিছেন? আমরা কি করছি? কিসের মামলা এটা? আমরা তো বুঝতেছি না আসলে মানে কি হচ্ছে বুঝতেছি না।" ফতুল্লা থানায় গেলাম। এর মধ্যে সারা মিডিয়াতে চলে আসলো। আমরা গোপন বৈঠক করতেছি। ওই গোপন বৈঠকের নিউজ, সময় টিভি, তোমার প্রথম আলো, মানে এমন কোন মিডিয়া নাই সবখানে বাদ নাই যে আমরা গোপন মিটিং করতেছি। আমরা জেএমবি সদস্য ৪ জন। যার মধ্যে আমরা একজনকে চিনিও না, জীবনে ১ম দেখছি এখানে। তো সাইনবোর্ড এলাকায় গোপন মিটিং করতেছি আমরা। তো যাই হোক, এখন ওই যে থানার ওসি বলতেছে, উনি আমাদের সাথে লোকটা আমাদেরকে অনেক রেসপেক্ট করছে ফতুল্লা থানা আরকি। বলছে, "বাবারা, তোমরা যে আসলে কি করতেছো? মানে তোমরা এত ভালো ব্যাকগ্রাউন্ডের পোলাপান, ইউনিভার্সিটি থেকে আসছো। ফেসবুকে লেখালেখি করার দরকারটা কি?" মানে উনি এভাবে বলতেছে। ওই যে ফেসবুকে লেখালেখি করার দরকারটা কি? তো যাই হোক, আমরা সেলে ছিলাম না, ফতুল্লা থানার সেলে। মানে আসলে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এমন কি জানো? মানে কি বলবো? এই মামলাগুলাতে যারা খাইছে এই মামলাগুলা, আমাদের পাশে লোক আসতেও ভয় পাইত। যে তোমার যে বেসিক রাইট, যে আমার সাথে যে আমার পরিবার দেখা করবে, ভাই ফতুল্লা থানার কনস্টেবল আমার পরের দিন সকালে আমার ফ্যামিলি গেছে আরকি বাসার মধ্যে আমাদেরকে। ওরা তো জানছে যে মামলা খাইছি। ওরা চলে আসছে অলরেডি ফতুল্লা থানায় সকালে। আমার পরিবার তো পাগল হয়ে গেছে ওদিক দিয়ে। ওরা আসছে এখানে থানার মধ্যে, ফতুল্লা থানার মধ্যে। ওদেরকে এখানে আমাদেরকে দেখতেও দিচ্ছে না। মানে মনে হচ্ছে আমি কবরের ভিতর থেকে আমি উঠে আসছি কবরের ভিতর থেকে। এবং যাদেরকে দেখতেছি মানে জেলের মধ্যে মনে হচ্ছে এরা আমার খুব আপন। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ওই গুমের স্টেজ থেকে জেলের স্টেজ। এবং এই জেলের মধ্যে আসলে অনেক কাহিনী। আমি প্রায় জেলে তখন করোনা চলে আসছে অলরেডি। তো করোনা থাকার কারণে আমাদের সাথে আমাদের ফ্যামিলির কোন মেম্বার আমরা ১ বছর কেউ দেখা করতে পারে নাই আমাদের সাথে। তো আমি জেলে ছিলাম ১ বছর। ১ বছর জেলে ছিলাম। আমি ছিলাম ওই মামলার পরে আমরা পেপারে পড়তেছি আরকি। ওই মামলার কি লিখছে সেগুলা। ওরা বলতেছে আমরা গোপন বৈঠক করার সময় আমাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। আমাদের থেকে ল্যাপটপ পাইছে, কি বলে ও আচ্ছা, আমাদেরকে যে ব্যাগ দিছে থানার মধ্যে ওই ব্যাগটা আমাদেরই না। ওখানের ভিতরে কতগুলো লিফলেট ছিল ব্যাগের ভিতরে। মোবাইল যেগুলা দিছে আমাদেরকে, আমাদের বলে দেখানো হয়েছে এগুলো একটাও আমাদের মোবাইল না। ভাঙা Lenovo-টেনোভো মোবাইল কতগুলা। অথচ আমার থেকে মোবাইল নিছে হচ্ছে Samsung A সিরিজের কোন একটা মোবাইল নিছিল। আমাকে দিছে Lenovo কি একটা মোবাইল। তো ওরা লিখছে আরকি ওখানের মধ্যে ওই এজাহার লিখছে আমাদের থেকে লিফলেট পাইছে। যে কি তোমার ওই জিহাদি বই পাইছে আমাদের থেকে। বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে একটা এজাহার লিখছে। বিশাল এজাহার। মানে আমরা নিজেরা এটা একটা উপন্যাস। মানে এই উপন্যাসের শুধু চরিত্রগুলা ডিফারেন্ট। মানে আমি যদি ওই মামলায় ঢুকি আমার নাম ঢুকাবে। এখানে যদি তুমি যাও তোমার নাম ঢুকাবে। বাট উপন্যাসের তোমার ডেসক্রিপশন সেম। তো এরপর ফতুল্লা থানায় সরি নারায়ণগঞ্জের জেলে। জেলের মধ্যে ৩ মাস পরে আমাদের
রিমান্ড দিছে আমাদেরকে ৩ মাস পর। তো আমরা জানতাম না আসলে এগুলো কি হয় না হয় সেটা জানি না। বলতেছে তোমার মামলা যেহেতু হইছে অবশ্যই রিমান্ড হবে। আমরা বলছি রিমান্ড কি আবার? তো ৩ মাস পর আমাদেরকে আবার র‍্যাবের অফিসে নিয়ে গেছে। ৩ দিনের রিমান্ড, ৩ দিনের ৩ দিনের রিমান্ডের মধ্যে আবার ওখানে ছিল আরেক ধরনের টর্চার ওই ৩ দিন। আমার জীবনে আমি সবচেয়ে মানে ঘুমের ওই সময়ের পর থেকে ওই ৩ দিন ছিল সবচেয়ে কঠিন। মানে মেন্টাল টর্চার কাকে বলে? মারে নাই, ওই ৩ দিন মারে নাই। বাট মেন্টাল টর্চার। ডিফারেন্ট কোয়েশ্চেন, বন্ধু-বান্ধব, নাম বলো, এর নাম বলো, সে নাম বলো, কি করছো না করছো এগুলা। একটা জিনিস বলি, আমি যখন আমরা যখন মানে নারায়ণগঞ্জ জেলে গেছি, আমি যখন ১ম আমার জামাটা খুলছি, ওখানে জেলের সিস্টেম হচ্ছে একদম তুমি যখন নতুন বন্দী যারা আসে, তো আমাদের কিন্তু রাখছিল সেলে। এই যে যারা আমাদের এই যে মামলাগুলা, এটার বলা হয় সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী মামলার যারা আসামি, এদেরকে আলাদা সেলে রাখে জেলের ভিতরে। এটা হচ্ছে জেলের ভিতর জেল। বাংলাদেশের নরমাল কয়েদি যারা আছে, এরা কিন্তু ঘুরতে ফিরতে পারে। মানে তুমি জেলখানার ভিতরে মানে আমাদের কাছে ওই জেলগুলো কোনো জেলই না। মানে যারা সেলে ছিল, ও জেলের মধ্যে গিয়ে আরো ১ বছর ১০ বছর থাকলেও কোনো সমস্যা নাই। মানে মনে হবে এটা কোনো বিষয় না। কারণ ওরা ওই বন্দীরা কিন্তু নরমাল বন্দীরা ঘুরতে পারে ভিতরে বিশাল জায়গা, ক্যান্টিন আছে। তুমি ওখানে ওরা খাইতে পারে, ঘুরে। ওরা মানে মৌজ-মাস্তি সব করতে পারে এখানের ভিতরে। ওরা কোনো জেল না। কিন্তু যারা সেলে ছিলাম, এটা আরেক জেল। কন্টিনিউয়াস লক আপ। ওখানের ভিতরে এরকম মানে আলাদা রুম, ৫ রুম, কন্টিনিউয়াস লক আপ। সকালে একবার খুলে দিত ১০টা ১১টার দিকে। ১ ঘন্টার জন্য ওরা খাবার আসার জন্য, খাবার নেওয়ার জন্য। বিকালে ১ ঘন্টা হাঁটার সুযোগ দিত ওই সেলের ভিতরেই। সেলটা মনে হচ্ছে আমি তোমারে বলি, মানে এটা একটা কম্পাউন্ডের মতো আরকি। লেটস অ্যা সামনে ধরো ২০ ফিট জায়গা আছে, লম্বায় ধরো ৫০ ফিট। ৫ টা রুম আছে এরকম। তো তুমি ওখানের মধ্যেই থাকবা। আমরা বের হইতে পারতাম না। এবং আমাদের জন্য ২৪ ঘন্টা ওখানে প্রহরী ছিল। তো এটা একটা মেন্টাল টর্চার এবং ওগুলা হচ্ছে আসলে ফাঁসির সেল। যারা ফাঁসির আসামি তারা এইগুলাতে তাদেরকে রাখে আরকি। মানে এই সেলগুলাতে। তো আমাদের এই মামলায় যারা ছিলাম প্রায় ২৮-৩০ জন ছিলাম আমরা ওখানে। পরে আসলে এটা আরেক ঘটনা মানে ওইটা আরেক বর্ণনা যাবে আরকি। সেটা অন্য সময় ইনশাআল্লাহ বলব। অনেক সময় চলে যাচ্ছে। তো এরকম নারায়ণগঞ্জে প্রায় ১ বছর ছিলাম আমি জেলে। ১ বছর পর আমার জামিন হইছে। জামিন হওয়ার পরে বের হইলাম আরকি। তো ওই জেলের জীবনটা এটা আরেক বর্ণনা হয়তো অন্য এক সময় বলব জেলের জীবনটা নিয়ে। আমরা এটাকে বলি আসলে যে ইউনিভার্সিটি অফ ইউসুফ আলাইহিস সালাম। মানে জেলখানাটা এটা একটা ইউনিভার্সিটি। যে ইউসুফ আলাইহিস সালামের যে বলে যে ইউনিভার্সিটি অফ ইউসুফ আলাইহিস সালাম আমরা এটা বলতাম ভিতরে সবসময়। তো এটা আরেক জীবন। এটা ইনশাআল্লাহ আর সময় বলব জেলের কাহিনীটা। তো মানে তারপর বের হইলাম জেল থেকে আসলে পরিবারের সাথে দেখেন ১ বছর আমি জেলে ছিলাম। আমার যে পার্টনার আমি ছিলাম ২ নাম্বার আসামি। আমার পার্টনার যে ছিল মাসুদ সে ছিল ১ নাম্বার। তার জামিন হয়েছে সবার আগে। মানে আসলে মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে নরমালি যে ১ নাম্বার আসামি তার জামিন হয় সবার লাস্টে। তো মাসুরের মোটামুটি লয়ার-টয়ার ভালো ছিল। আলহামদুলিল্লাহ। তো ও আগে বের হইছে সবার। তারপর আমার ২ নাম্বার ৩ নাম্বার আসামি রিভাব বের হইছে। পরে আমি ১ বছর পর আমি বের হইছি। মোটামুটি একেকজনে মাসুর মনে হয় ৮ মাস কি ৯ মাস জেল খাটছে। ৮ মাস, ৭ মাস কি ৮ মাস। তারপর ৮ মাস কি ৯ মাস। তারপর রিবাত মনে হয় ১০ মাস কি ১১ মাস। পরে আমি লাস্ট ১২ মাস আরকি মোটামুটি ১ বছরের কোর্স শেষ করে বের হইছি। তো বের হওয়ার পর আমি সংক্ষিপ্তভাবে বলে দিই আসলে ওই বের হওয়ার পরের জীবনটা আরো দুর্বিষহ। কোন জবে নিতেছে না কেউ। মানে আমি এটা একদম সংক্ষিপ্ত করে বলতেছি। মানে এটা একটা সামাজিকভাবে আমি জেল থেকে বের হইছি মনে হয় ২০২১ সালে। ২১ এর মার্চে বা ফেব্রুয়ারিতে বের হইছি। আমার ঠিক ডেটটা মনে নাই। মার্চ কি ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারি ২৮ তারিখে। তো ওয়েট লস হইছে প্রায় অ্যারাউন্ড 20 কিলোগ্রাম। মানে একদম মানে অপুষ্টি যেটা হয় আরকি। আসলে ওখানে তো খাবার-দাবার অত ভালো না। অনেক ওয়েট লস হইছে। বের হইছি। বের হওয়ার পরে কোন জব পাচ্ছি না। কেউ জবে নিচ্ছে না। আমার যে আগের কোম্পানি ছিল ২ দিন পরে আমাকে বরখাস্ত করে দিছে অফিস মানে ইয়া থেকে। কারণ জঙ্গি মামলা। মানে আমাদেরকে কেউ ওন করতেছে না। বন্ধু-বান্ধব কেউ ফোন রিসিভ করতেছে না। সবাই ভয়। আমাদের সাথে যে কথা বলবে সবাই ভয়। আমি যে বাসায় থাকতাম মানে কেউ যদি বাসার মধ্যে নক করত, মানে ট্রমাটা এত বেশি ট্রমাটাইজড ছিলাম, বাসার মধ্যে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিত। মানে ভয় পেয়ে যেতাম। মানে এই মনে হয় আমাকে ধরে নিয়ে যাবে আবার। এই মনে হয় আবার জেলে যাবো এরকম।
আমার মনে আছে রাস্তার মধ্যে র‍্যাবের গাড়ি দেখছি আমি। আমি এত ভয় পাইছি, আমি ওখান থেকে দৌড়াইয়া কোন দিক দিয়ে আমি কই চলে গেছি আমি নিজেও জানি না। আমি বাসায় আসি নাই মানে ঘন্টা ২ ১ এরকম। যে র‍্যাবের গাড়ি গেছে সামনে। তো এটা একটা এই যে জেলের পরবর্তী জীবনটা এটা অনেক কষ্টের। মানে এলাকার মানুষজন কথা বলতেছে না কেউ। কিছু মানুষ আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আরকি কিছু মানুষের। আমাকে ধরো কিছু মানুষ মানে দেখেই জড়ায় ধরছে। এলাকার কিছু মানুষ। মানে যারা empathy শো করছে empathy আমাদের প্রতি যে তারা মানে কষ্ট পাইছে আমরা যে জেলে ছিলাম এটা নিয়ে। কারণ ওরা জানে আমরা কি। মানে আমরা কখনো কারো এই ধরনের কোন সংগঠনের সাথে আমরা ছিলাম না। জব করতেছি, ফ্যামিলি আছে এটাই লাইফ। তো কেউ জবে নিচ্ছে না। চিটাগং এ ছিলাম কিছুদিন মানে জেল থেকে আসার পরে। কেউ জবে নিচ্ছে না। একটা জব আমার হয়েছিল সাথে। পরে আমি জানছি আরকি আমরা এই মামলার কারণে আমাকে এই জবে নেয় নাই। তো এরকম করতে ঢাকায় আরেকটা জবে ছোটখাটো ঢুকছি পরে। জবে মাস্টার্স এর ক্লাস শুরু করছিলাম তখন আবার আমার ফাইনাল সেমিস্টার বাকি ছিল। তো ক্লাস শুরু করছি। সব ক্লাসটা শেষ করছি। লাস্ট মনে হয় আবার তোমার এই পরীক্ষা হচ্ছিল না ফাইনাল পরীক্ষাটা। অ্যাসাইনমেন্ট সব দিছি। জব করতেছি খুব নরমাল একটা জবে ঢুকছিলাম পরে। সেলারি-টেলারি অত ভালো ছিল না। কেউ জবে নিচ্ছে না। লুকায় থাকতাম এই জিনিসগুলো কাউকে শেয়ার করতাম না। মানে মানে তুমি এইটা একটা ভয়াবহ পরিস্থিতি। পরে দেখতেছি যে আসলে বাংলাদেশে থাকা পসিবল না আরকি। তো আমি মাস্টার্স এর জন্য এপ্লাই করছিলাম ওয়ারসতে। তোমার পোল্যান্ডে ওয়ারসো ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। ভাবলাম যে দেশ ছেড়ে চলে যাবো। এগুলো আসলে সম্ভব না এখানে তোমার এই প্যারা নেওয়া। মানে ফ্যামিলি, নিজের টাকা-পয়সা, নিজের ভালো জব পাচ্ছি না। তো পরে পোল্যান্ডে যাওয়ার জন্য আমার মাস্টার্স এ অ্যাডমিশন হয়েছিল ওয়ারসো ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে টেলিকমিউনিকেশনে। তো ওইখান থেকে আমি রিস্ক নিয়ে আমি দুবাই চলে আসছিলাম। যে এটা আরেক কাহিনী ওইটা আরেক মানে অ্যাডভেঞ্চার আরকি দেশ থেকে বের হওয়াটা। তো দুবাই ভাবলাম যে দুবাইতে আমি ইন্টারভিউ দিব মানে ইয়ার জন্য এই পোল্যান্ডের জন্য। আমি ২ টা দেশে ইন্ডিয়াতে পোল্যান্ডের কিন্তু এম্বাসি ইন্ডিয়াতে আর হচ্ছে মালয়েশিয়াতে আর দুবাইতে। তো আমি ইন্ডিয়াতে যেতে পারব না। আমি বুঝতে পারতেছি আমার ইন্ডিয়াতে যাওয়া পসিবল না আমার পক্ষে। আমি যদি ইন্ডিয়াতে যাই আমাকে গ্রেফতার করবে আবার। কারণ আমাদের সব ডেটা ইন্ডিয়ার সাথে শেয়ার করা। র সাথে। এটা আমরা পরে জানছি আরকি জিনিসগুলো আমরা। তো আমি ইন্ডিয়াতে যাই নাই। পরে আমি দুবাই গেছি। তখন দেখতেছি যখন দুবাই যাচ্ছি যে আমি চিন্তা করছি আমি পোল্যান্ডে যেতে এপ্লাই করছি। আমি পোল্যান্ডে দুবাই এম্বাসি থেকে দাঁড়াবো। দুবাইতে পোল্যান্ডের এম্বাসিতে যেহেতু বাংলাদেশের এম্বাসি ছিল না পোল্যান্ডের। পরে ওই সময়ে তোমার যুদ্ধ লেগে গেছে। তোমার ওই রাশিয়ার সাথে পোল্যান্ডের যুদ্ধটা ইউক্রেনের যুদ্ধটা ২২ এর না ২৩ এর দিকে মানে ২২ এর দিকে মোস্ট প্রবাবলি। পরে দেখতেছি না যাওয়া পসিবল না। পরে আমি আবার বাংলাদেশে চলে আসি। কাতারে একটা সুযোগ ছিল। তো কাতারেই চলে আসছি আরকি এরপরে। ১ম বার যখন আসলে পার হইছি তোমার ইমিগ্রেশন পার হইছি। যেহেতু আলহামদুলিল্লাহ কোন সমস্যা হয় নাই ইমিগ্রেশনে। পরে ব্যাক করছি। ব্যাক করে বাংলাদেশ থেকে কাতারে চলে আসছি আরকি। এখন অনেকদিন ধরেই কাতারে আছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। মানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। কিন্তু ওই যে নিজের ফ্যামিলিকে রিস্কে না ফেলার জন্য আসলে দুবাই চলে আসা। কারণ আমি যদি আবার কোন কিছু হয় আমার সাথে কারণ আসলে আমাদের যে অর্ডিল গেছে এটা আমাদের থেকেও বেশি সাফার করছে আমাদের ফ্যামিলি মেম্বাররা। মানে সামাজিকভাবে হোক, তোমার মানে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ধরো আমি না জেলে ছিলাম। আমি তো জেলের মধ্যেই আছি শুধু। কিন্তু ওরা পারিবারিকভাবে, সামাজিকভাবে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয় ওরা। তো এজন্য আমি যাই হোক বিদেশে চলে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। পরে তোমাদের এই যে ২৪ এর দেখলাম। আলহামদুলিল্লাহ আসলে এগুলো কল্পনার বাইরে ছিল আরকি। যে আল্লাহ আমাদেরকে কি দেখাইছে। জেলের মধ্যে মানুষের যে মানে তাহাজ্জুদের কান্নাকাটি দেখতাম লোকজনের। আল্লাহর কাছে আমরা কাঁদতাম। যে আমাদের একটা ভাই ছিল আরকি উনি এটা বলতেছে। উনি সবসময় এই কথাটা বলত। দুঃখজনকভাবে ভাইটা এখনো জেলে। আল্লাহ উনাকে তাড়াতাড়ি মুক্তিটা ত্বরান্বিত করুক। তো উনি বলতেছে দেখেন আ ইব্রাহিমের যে রব ছিল মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হযরত ইউনূস আলাইহিস সালামের যে রব ছিল বলতেছে যে তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রব কিন্তু মারা যায় নাই। ওই রবটা এখনো আছে। তো আপনারা হতাশ হবেন না। মানে ওই রবটা এখনো মারা যায় নাই। মানে উনি আমাদেরকে আসলে করতো আরকি। মানে আমাদেরকে মানে মোটিভেট করতো।
এনকারেজ করতো এনকারেজ আমার খুব করতে। টেনশন লাগতো জেলখানার মধ্যে। মানে তুমি আসলে প্রতিদিন একই জিনিস। এটা অনেক কষ্টের জীবন জেলখানাটা আসলে। এটা কেউ বর্ণনা করতে পারবে না। তো যাই হোক, এই যে ২৪ এ তোমাদের এগুলা যখন দেখছি, আমরা যখন এখানে বিদেশে থেকে এগুলা দেখতেছি, মানে ঘুমাইতে তো পারি নাই ওই সময়টাতে যে আসলে সেকেন্ডে ঢুকতাম। এটা আরেক মানে গল্প আরকি। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছে যে শেখ হাসিনা যে সে আসার সামনে কি হবে জানি না। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিনিসটা দেখার সৌভাগ্য দিছে যে আসলে জালিমের যে লাঞ্ছনা, এটা আমরা দেখছি। যে জালিমের লাঞ্ছনাটা আসলে কিরকম হইতে পারে। তো এটাই, অনেক কথা বলছি তোমাদের সাথে।